ক্লাস 12 ফিজিক্স ক্লাসের অ্যাটম চ্যাপ্টারের আগের ক্লাসে আমরা বোরের কোয়ান্টাম কন্ডিশন সম্বন্ধে দেখেছিলাম। তাতে আমরা এই সূত্রটা পেয়েছিলাম, mvnrn সমান nh/2π, যেখানে m হলো একটি ঘূর্ণায়মান ইলেকট্রনের ভর, vn হলো nth অরবিটে ইলেকট্রনটির গতিবেগ, rn হলো সেই nth অরবিটের রেডিয়াস। n এর মান আমরা জানি, nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এক একটা অরবিটে তার এক এক রকম মান হয়। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর পাই হচ্ছে কনস্ট্যান্ট। এই ফর্মুলা থেকে m আর r কে এইদিকে নিয়ে এসে আমরা vn এর মান বের করতে পারি, আর vn এর মান বেরোলেই আমরা vn স্কোয়ারের মানটাও বের করে নিতে পারি। তার মান হয় n স্কোয়ার h স্কোয়ার বাই 4π স্কোয়ার m স্কোয়ার rn স্কোয়ার, মিলিয়ে নিতে পারো। কিন্তু আমরা vn স্কোয়ারের মান এখানে বের করলাম কেন, কী লাভ? আগের ক্লাসে বলেছিলাম যে আজকের বোরের থিওরির সমস্ত অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। সেই অ্যাপ্লিকেশানে vn স্কোয়ারের মানটা বারবার লাগবে ক্যালকুলেশন করার জন্য, তাই আমরা শুরুতেই আজকে প্রথমেই একটা vn স্কোয়ারের ভ্যালুটা বের করে রেখে দিলাম। এইবারে ফার্স্ট অ্যাপ্লিকেশন হিসেবে আমরা নির্ণয় করব একটি বোর কক্ষপথের রেডিয়াস। আমরা জানি কোনো একটি পরমাণুতে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, তখন সেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণরত স্থির তড়িৎ আকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটাই কি যোগান দিচ্ছে? অভিকেন্দ্র বল। কাকে? ইলেকট্রনকে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল পাচ্ছে ওই নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে। স্থির তড়িতের চ্যাপ্টারে আমরা দেখে এসেছি এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু হয় 1/4πε0 z²/rn স্কোয়ার, যেখানে এপসিলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, z ওই পরমাণুর অ্যাটমিক নাম্বার, মানে নাম্বার অফ প্রোটনস অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ ইলেকট্রনস, ই হলো একটি ইলেকট্রনের চার্জ, আর rn হলো সেই nth অরবিটের রেডিয়াস। আর কোনো সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালুও আমরা জানি mv²/r হয়, তাহলে nth অরবিটের জন্য সেটা হলো mvn²/rn। এই দুটোকে সমান করে এইখান থেকেও কিন্তু আমরা এই যে vn স্কোয়ার তার ভ্যালুটা পেতে পারি। vn স্কোয়ারের ভ্যালুটা তাহলে কী আর দাঁড়াচ্ছে? rnটা চলে যাবে এদিকে ওপরে, mটা চলে আসবে নিচে, অর্থাৎ আবার এখানে rn স্কোয়ার আছে, অর্থাৎ 1/4πε0 z²/mrn। এটা হলো এখান থেকে প্রাপ্ত vn স্কোয়ারের ভ্যালু। আবার ক্লাসের শুরুতেই আমরা একটা vn স্কোয়ারের ভ্যালু পেয়েছিলাম, তাহলে এটাও vn স্কোয়ার, এটাও vn স্কোয়ার, এ দুটোকে কম্পেয়ার করলে দেখা যাবে রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল, সেটাই করলাম। রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল করে একদিকে আছে rn স্কোয়ার, একদিকে আছে rn, বাকি সেখান থেকে নিয়ে আমরা rn এর ভ্যালুটা, যেটা কিনা আমরা এখানে নির্ণয় করতে চলেছি, রেডিয়াস অফ দ্য nth বোর অরবিট rn, সেটাকে আমরা নির্ণয় করতে পারি, তার মান পেতে পারি। তার মান দেখি কি পাওয়া গেল, ε0 n স্কোয়ার h²/πm z², যেখানে ε0 কনস্ট্যান্ট, h তো একটা কনস্ট্যান্ট, পাই ইটসেলফ ইজ আ কনস্ট্যান্ট, m একটা ইলেকট্রনের জন্য কনস্ট্যান্ট, z একটা পরমাণুর জন্য কনস্ট্যান্ট, ইটা তো কনস্ট্যান্ট। তার মানে একমাত্র ভেরিয়েবল হচ্ছে n বা n স্কোয়ার, অর্থাৎ rn ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু n স্কোয়ার। এই যে আমরা বোর অরবিটে রেডিয়াস বার করলাম, সেটাকে একটা প্রবলেম সলভ করি সেটা দিয়ে। ধরা যাক হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের আমরা ফার্স্ট বোর অরবিট বা কে শেলের রেডিয়াস এখানে নির্ণয় করেছি। হাইড্রোজেন অ্যাটমের জন্য এই যে ইকুয়েশন নাম্বার 3, এটা কিভাবে মডিফাইড হচ্ছে? হাইড্রোজেন অ্যাটমের জন্য সবার আগে Z1 হয়ে যাচ্ছে, কারণ ওর অ্যাটমিক নাম্বার 1,
আর কে শেল বা ফার্স্ট বোর অরবিট, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে n এর মান 1 বসাচ্ছি, z এর মান 1 বসাচ্ছি, আর বাকি সব কটার মানই কিন্তু আমাদের জানা। সেইগুলো যদি পুট করি তাহলে এখানে তো ক্যালকুলেশন ডিটেলসে আমি দেখাতে পারছি না, এখানে শুধুমাত্র তোমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা একটা প্রবলেমকে সলভ করব, কিভাবে তোমরা ক্যালকুলেশনটাকে করবে। R1-এর ভ্যালুটা তাহলে এইগুলো পুট করার পর পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে অ্যান্সারটা মোটামুটি আসে 0.53 অ্যাংস্ট্রম। আচ্ছা, আরও একটা অ্যাপ্লিকেশান এখানে দেখানো হয়েছে, সেটা হলো nth বোর অরবিটে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের মোট শক্তির পরিমাণ কত হয়। দেখো, nth অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, তার মান তো আমরা জানি ½ mv² হবে, এবং এক্ষেত্রে ভিটা হলো vn²। তাহলে vn² ভ্যালুটা আমরা যদি এইখান থেকে পুট করি 1/4πε0 ইন্টু z²/2rn, তাহলে এইটাই হবে ইন্টু এম, মানে বাই এম, এখানে নিচে এম ছিল আবার ওপরে এম, কেটে গেছে ওটা, শুধুমাত্র এইটুকু জিনিস হচ্ছে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জির পরিমাণ। আর স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে আমরা কোনো একটি ইলেকট্রনের, ঘূর্ণায়মান ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জির পরিমাণ দেখেছি কত হয়, -1/4πε0 ইন্টু z²/rn, অর্থাৎ টোটাল এনার্জি, মোট শক্তি হলো গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুটোকে যোগ করলে যে জিনিসটা আসে সেটা হলো -1/4πε0 ইন্টু z²/2rn। এখান থেকে আবার আমি এর এই সমস্ত আরএনের ভ্যালুটা যদি এখান থেকে আবার বসাই তাহলে তার এই রকমও একখানা এক্সপ্রেশন আসতে পারে, মানে -me⁴ z²/8ε0² টোটাল এনার্জির দুটো এক্সপ্রেশন পেলাম, একটাতে আরএন হিসেবে রয়েছে আর একটাতে আরএনের মান রয়েছে। কোনটা কখন ইউজ করব, আমায় অঙ্কে যার যেরকম ভ্যালু দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি সেই এক্সপ্রেশনটাকে ইউজ করব। কিন্তু মোট এনার্জি যাই এক্সপ্রেশন আসুক না কেন সবসময় কিন্তু নেগেটিভ সিম্বল নিয়ে রয়েছে, অর্থাৎ এই ঋণাত্মক চিহ্নটা বলে দিচ্ছে যে এনের মান যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে ইলেকট্রনের শক্তি কিন্তু তত বৃদ্ধি পাবে, যত কাছে আসবে শেলের মানটা, এনের মানটা যত নিউক্লিয়াসের কাছে আসবে শেল, তত কিন্তু ইলেকট্রনের এনার্জি কমতে থাকবে। তাহলে ফার্স্ট বোর অরবিট বা কে শেলে ইলেকট্রনের এই এনার্জির পরিমাণ সবচেয়ে কম হবে, মিনিমাম হবে। এই এনার্জিটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট এনার্জি, এবং এই যে এনার্জি লেভেল, কে শেলের এনার্জি লেভেল যার মধ্যে কিনা ইলেকট্রনের শক্তি মিনিমাম হয়, সেই এনার্জি লেভেলটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট বলি সেটাকে, বা গ্রাউন্ড লেভেল বলি আমরা সেটাকে। এটাকেও এবার আমরা একটা প্রবলেমের মাধ্যমে একটু দেখি কিভাবে সলভ করা যায়, এবং আবার আমরা সব থেকে সোজা মৌল হাইড্রোজেনকেই নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এনার্জির এই এক্সপ্রেশনটা নিলাম -1/4πε0 ইন্টু z²/2rn। এখানে হাইড্রোজেনের আমরা কে শেল মানে ফার্স্ট অরবিটের যে এনার্জি তাকে আমরা কি বলেছি, গ্রাউন্ড স্টেট এনার্জি, অর্থাৎ হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জিকে আমরা নির্ণয় করতে চলেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে আবার জেড হয়ে গেছে 1, আর আগের অঙ্কতেই আমরা আরএনের ভ্যালুটা ক্যালকুলেট করেছি না, মানে R1-এর ভ্যালুটা, কে শেল হাইড্রোজেনের কে শেলের রেডিয়াস কত 0.53 অ্যাংস্ট্রম এসেছিল। সেইগুলো যদি সব এখানে আমরা পুট করি তাহলে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের
থাকা বোর অরবিটে থাকা ইলেকট্রনের এনার্জির পরিমাণ বেরোয় -13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জির ভ্যালু হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। এইবারে দেখা গেছে যে কোনো গ্যাসীয় মৌল বা কোনো বাষ্পীয় মৌল, মানে কোনো মৌল গ্যাস আর কি, তাকে খুব কম চাপে যদি ডিসচার্জ টিউবের মধ্যে রেখে ইলেকট্রিক ডিসচার্জ ঘটানো যায় বা তড়িৎ মোক্ষণ ঘটানো যায়, তাহলে আমরা আলো পাই। সেই আলোটা হলো যৌগিক আলো, মানে একাধিক বর্ণের সংমিশ্রণ। সেই আলোটাকে এবারে বিচ্ছুরণ ঘটানো হলো। বিচ্ছুরণ ঘটানোর ফলে সেই আলোটা তার ভেতরে থাকা কনস্টিটিউয়েন্ট সমস্ত মৌলিক বর্ণগুলোয় বিভাজিত হয়ে গেল। সেই আলোগুলোকে যদি একটা স্ক্রিনের ওপর ফেলা যায় তবে পাওয়া যায় পারমাণবিক বর্ণালী। এই বর্ণালীটা ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে যে গ্যাসাস এলিমেন্ট থেকে যে বর্ণালী পাওয়া যায়, পারমাণবিক বর্ণালী, সেটা কিন্তু রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম হয়। অর্থাৎ এই বর্ণালী কতগুলো সরু সরু উজ্জ্বল আলোর রেখা হিসেবে অবস্থান করে, আর দুটো করে ব্রাইট রেখা, মাঝখানের জায়গাটা অন্ধকার, আবার একটা করে ব্রাইট রেখা, এইভাবে লাইনগুলো স্পেকট্রামটা থাকে। মানে একটা করে ব্রাইট লাইন, খানিকটা জায়গা অন্ধকার, আবার একটা ব্রাইট লাইন, খানিকটা জায়গা অন্ধকার, এইভাবে লাইন স্পেকট্রাম পাওয়া যায়। অর্থাৎ পারমাণবিক বর্ণালী গ্যাসাস এলিমেন্টকে যদি ডিসচার্জ টিউবে রেখে তাকে তারপরে বিচ্ছুরণ ঘটানো যায়, তাহলে লাইন স্পেকট্রাম পাওয়া যায়, ডিসক্রিট লাইন স্পেকট্রাম। আর যদি কোনো সলিড লাইট সোর্স থেকে পাওয়া আলোকে আমরা বিচ্ছুরণ ঘটিয়ে তাকে বর্ণালীতে পরিণত করি, তখন কিন্তু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে এক ঢালাও একটা আলোর জায়গা, তার মাঝখানে কোনো অন্ধকারের গ্যাপিং নেই। এই যে অ্যাটমিক স্পেকট্রাম, এই স্পেকট্রামের যে লাইনগুলো পাওয়া যায়, সেই লাইনগুলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে আলোচনা করার জন্য বিজ্ঞানী রিডবার্গ একটা জেনারেল ফর্মুলা দিয়েছিলেন। তিনি এই যে এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বলেছিলেন এটা তাদের জেনারেল ফর্মুলা, 1/λ = r/m+a² - r/n+b²। আরটা কি? আর হলো রিডবার্গ কনস্ট্যান্ট। এটা এক একটা মৌলের জন্য এক একটা ভ্যালুর হয়, কিন্তু এক একটা মৌলের জন্য কিন্তু সেটা কনস্ট্যান্ট। যেমন হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হয় প্রায় 1.097 × 10⁷ পার মিটার। হাইড্রোজেনের সব অবস্থাতেই কিন্তু রিডবার্গ কনস্ট্যান্টের এই মানটা ধ্রুবক। এ আর বি এরা হলো বর্ণালীর একটি শ্রেণীর জন্য, বর্ণালীর শ্রেণীগুলো আমরা পরে আসছি, বর্ণালীর একটি শ্রেণীর জন্য এ আর বি এর মানটা কনস্ট্যান্ট। আর এন আর এম এরা হলো বর্ণালীগুলোর কিছু বৈশিষ্ট্যমূলক কনস্ট্যান্ট, যেটা এন আবার বর্ণালীর ওই রেখাগুলোর নাম্বারকে প্রকাশ করে। ওই যে লাইন স্পেকট্রাম পেয়েছিলাম, তার রেখাগুলোর নাম্বারকে প্রকাশ করে। এখন এই জেনারেল ফর্মুলাটাকে যদি আমরা নিলস বোরের থিওরির যদি আমরা ফ্রিকোয়েন্সি কন্ডিশন মনে আছে, E1 - E2 = hν, সেটা দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে একটা সহজ সরল ফর্মুলায় সেটা কিন্তু পরিণত হয়। 1/λ = r × 1/f² - 1/i²। হোয়াট ইজ এফ অ্যান্ড আই? আই আর এফ হলো সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো যেখান থেকে লাফিয়ে একটা ইলেকট্রন আর একটায় গেছে। অর্থাৎ ইলেকট্রনগুলো একটা এনার্জি লেভেল থেকে যখন জাম্প করে আর একটা এনার্জি লেভেলে যায়, তখন ইনিশিয়াল যে এনার্জি লেভেল সেটাকে যদি আমরা EI এবং ফাইনাল যে এনার্জি লেভেল সেটাকে যদি EF দিয়ে প্রকাশ করি, তাহলে শুরুর যে শেলে এনার্জি লেভেলের কোয়ান্টাম নাম্বার সেটাকে I এবং পরের কোয়ান্টাম নাম্বারটাকে F দিয়ে আমরা ডিনোট করতে পারি। অর্থাৎ সোজা কথায় I নাম্বার শেল থেকে ইলেকট্রনটা F নাম্বার শেলে আসবে। ল্যামডা তো আমরা জানি যে বর্ণালী রেখাটা পাওয়া গেল তার তরঙ্গ দৈর্ঘ্য।
এখন আমরা হাইড্রোজেনের বর্ণালীর কিছু সিরিজ, কিছু শ্রেণী, বর্ণালীর কিছু শ্রেণীর কথা আমরা জানব। প্রথম কেসটাতে আমরা দেখব যে একটা ইলেকট্রন যদি অন্যান্য সমস্ত শেল থেকে, এনার্জি লেভেল থেকে যদি লাফিয়ে 2 নম্বর এনার্জি লেভেলে এসে পৌঁছয় তাহলে কি হবে। দেখো, ইলেকট্রন, হাইড্রোজেনের পরমাণুর ফার্স্ট যে শেলটা সেটা কিন্তু গ্রাউন্ড স্টেট। 2 নম্বর যে স্টেটটা সেটাই কিন্তু ফার্স্ট অ্যাক্টিভেটেড স্টেট। তাহলে ইলেকট্রনগুলো ধরা যাক 3, 4, 5, 6 ইত্যাদি সমস্ত স্টেট থেকে, এনার্জি লেভেল থেকে 2 নম্বর এনার্জি লেভেলে এসে পড়লো। তখন ইলেকট্রনগুলো থেকে যে রেডিয়েশন হবে, সে তার বর্ণালী যেটা আমরা পাই তার সব কিছু কিন্তু আমাদের চোখে ভিজিবল হয় না। একমাত্র আই এর মান 3, 4, 5, 6 এই 4টে হলেই, মানে 3 নম্বর থেকে 2-এ আসলে, 4 থেকে 2-এ আসলে, 5 থেকে 2-এ আসলে এবং 6 থেকে 2-এ আসলে, একমাত্র এই 4টে ক্ষেত্রেই আমরা কিন্তু বর্ণালীটাকে চোখে দেখতে পাই, তারা দৃশ্যমান হয়। এই বর্ণালীগুলোকে, এই সিরিজটাকে, শ্রেণীটাকে বলা হয় বামার সিরিজ। অনুরূপভাবে অন্যান্য এন এর মান থেকে, আই এর মান 2, 3, 4 ইত্যাদি, এইখান থেকে যদি 1 নম্বর এনার্জি স্টেটে, এনার্জি লেভেলে যদি কোনো ইলেকট্রন এসে হাজির হয়, তাহলে যে বর্ণালীটা পাওয়া যায় সেই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ ইত্যাদি। এরকম প্যাশন সিরিজ আছে ইত্যাদি, আরও অনেক রকম সিরিজ আছে। আর এই যে ল্যামডা, যেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করব, সেটা হলো ওই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য। আর 1/λ, এই ফ্যাক্টরটার নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। আচ্ছা, এই তো গেল বোর থিওরির অ্যাপ্লিকেশন। বোর থিওরি দিয়ে আমরা তাহলে nth বোর অরবিটের রেডিয়াস বের করলাম, সেখান থেকে হাইড্রোজেনের একটা কে শেলের রেডিয়াস বার করলাম, তারপরে বোর অরবিটে, nth বোর অরবিটে ঘুরতে থাকা একটি ইলেকট্রনের মোট শক্তির পরিমাণ নির্ণয় করলাম, সেখান থেকে আমরা প্রবলেম হিসেবে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জির মান নির্ণয় করলাম। আর অ্যাটমিক স্পেকট্রাম সম্বন্ধে আলোচনায় আমরা হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজ এবং লাইম্যান সিরিজ সম্বন্ধে জানলাম। এবার বর্ণালীর কতগুলো ফর্মুলা দিয়ে বর্ণালীর কতগুলো প্রবলেম আমরা দেখি কিভাবে সলভ করতে হয়। প্রথমত বলছে, এই অঙ্কটাতে বলছে calculation of the frequency of the photon emitted during transmission of electron from n is equal to 3 to n is equal to 2 level। অর্থাৎ একটা ইলেকট্রন সে n is equal to 3 নম্বর থেকে 2 নম্বরে ঝাঁপিয়ে এলো, তাহলে কত ফ্রিকোয়েন্সি হবে যে রেডিয়েশনটা হবে। আমরা কিন্তু এখানে কী বের করেছি, রিডবার্গ ফর্মুলায় 1/λ আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা প্রথমে পুট করি 1/λ is equal to r ইন্টু, এখানে 3 থেকে 2-এ এলো, মানে ফাইনালটা 2, ইনিশিয়ালটা ছিল 3। এখান থেকে এই ফ্যাক্টরটা মোটামুটি ক্যালকুলেট করলাম, 5-এর 36 ইন্টু আর। আরটা কিন্তু আমরা জানি না, এক একটা মৌলের জন্য এক এক রকম হবে। এখানে হাইড্রোজেনের কথাই বোধহয় বলেছে, কিছুই বলেনি, মানে সেটা হাইড্রোজেনই হবে। আচ্ছা, কিন্তু এখানে তো ল্যামডা রয়েছে, তাহলে ল্যামডা থেকে আমাকে নিউয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ যে ফোটনটা বেরোলো তার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে হবে। ল্যামডার সঙ্গে আবার নিউয়ের কি সম্পর্ক আছে? নিউ ইজ ইকুয়াল টু c/λ। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তার মানে সি ইন্টু 1/λ। 1/λ মান 5-এর 36 ইন্টু আর, তাহলে সি ইন্টু 5-এর 36 ইন্টু আর। আর এর মান 1.097 ইন্টু 10⁻⁷। পুট করো, সি এর মান দাও, নিউ এর মানটা বেরিয়ে যাবে। যে মানটা বেরোলো সেটাই হচ্ছে যে ফোটনটা বেরিয়েছিল তার ফ্রিকোয়েন্সি। আরও দুটো অঙ্ক আমরা দেখব কিভাবে সলভ করতে হয়।
এখানে বলেছে দ্য শর্ট ওয়েভলেন্থ ফর দ্য লাইম্যান সিরিজ অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম ইজ, বলে দিয়েছে যে লাইম্যান হাইড্রোজেন স্পেকট্রামের লাইম্যান সিরিজের শর্ট ওয়েভলেন্থে সবসময় জানবে যে এনের ভ্যালুটা এত বেশি হয়, মানে অনেক দূর থেকে এসে সে ফাইনাল এনার্জি লেভেলে আসে। লাইম্যান সিরিজ মানে 1-এ আসবে, অনেক দূর থেকে, মানে এত বেশি নাম্বার অফ শেল থেকে সে চলে আসে, সেই নাম্বারটাকে মানে ইনিশিয়াল নাম্বারটাকে ইনফিনিটিভ ধরা হয়। তার ল্যামডার ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য শর্ট ওয়েভলেন্থ লিমিট ফর বামার সিরিজ অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। আবার বলছি, শর্ট ওয়েভলেন্থ মানে ইনিশিয়াল এনটা হচ্ছে ইনফিনিটি, সেটা বামারের জন্য, সেটা লাইম্যানের জন্য। শুধু লাইম্যানের জন্য হচ্ছে 1-এ আসবে, বামারের জন্য 2-তে আসবে। অর্থাৎ লাইম্যানের জন্য ইনফিনিটি থেকে 1-এ এসছিল, তাতে তার এইটা ল্যামডা বেরিয়েছে। এখন বামারের জন্য ইনফিনিটি থেকে 1-এ আসবে, ল্যামডার মান ইনফিনিটি থেকে 2-তে আসবে, ল্যামডার মানটা বার করতে হবে। এই যে এখানে 1/λL মানে লাইম্যানের যে ল্যামডা সেটা হচ্ছে r × 1/1² - 1/∞। 1/∞ মানে কি 0, তার মানে সেটা অলমোস্ট r, তার মানে ল্যামডা এল যেটা এই যে এইটা হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে 1/r। আর বামার সিরিজের জন্য আমি বামারেরও ল্যামডা বি আর আর এর মধ্যে একটা সম্পর্ক পেলাম, তাই ল্যামডা বি = 4/r। দেখো 2² - 1/∞ দিয়েছি আমি, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে r = r × 1/2² - 1/∞, তার মানে r × 1/4, অর্থাৎ ল্যামডা বি মানে 4/r। আবার এইখান থেকে দুটোই তো হাইড্রোজেনের জন্য, মানে r এর মান কনস্ট্যান্ট, তাহলে এই ক্ষেত্রে r এর মান এখানে হচ্ছে 1/r, মানে ল্যামডা এল ছিল যেটা আমার নোন, তাহলে 4 × λL, 4 × 1/r মানে 4 × λL। ল্যামডা এলের ভ্যালু আমাকে বলে দিয়েছে গিভেন, এটাকে বসালাম, 4 দিয়ে গুণ করলাম, ল্যামডা বির ভ্যালু বেরিয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, আমাকে অঙ্কটাতে বলেছে ইনফিনিটি থেকে 1-এ একটা ইলেকট্রন এসেছে, তার ল্যামডার ভ্যালুটা আমার জানা। ইনফিনিটি থেকে 2-তে আসবে একটা ইলেকট্রন, তার ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। দুটোই হাইড্রোজেনের, সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আর এর ভ্যালুটা দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে এদের এই রিলেশন থেকে ল্যামডা আর আর এর মধ্যে একটা রিলেশন বের করে নিলাম। সেই রিলেশনটা এইখানে পুট করে তার ভ্যালুটা বসিয়ে, কারণ এটাই আমার অঙ্কে বলে দিয়েছে, আমি ল্যামডা বি যেটা আমাকে জানার জিনিস সেই নির্ণেয় বামার সিরিজের শর্টেস্ট ওয়েভলেন্থ, তার ভ্যালুটা বেরিয়ে গেছে। আরও একটা প্রবলেম এখানে আছে, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন অরবাইটিং ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট। এই যে একটু আগেই বলছিলাম, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কিন্তু n = 2 ইন হাইড্রোজেন অ্যাটম। এইটাই এই অঙ্কের মেন পয়েন্ট, যে n = 2। ফার্স্ট এক্সাইটেড স্টেট দেখলেই কিন্তু আমাদের মনে প্রথম যেটা আসে n = 1, কিন্তু সেটা হলে ভুল হতো। বলছে n = 2-তে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন পাক খাচ্ছে, সেই ইলেকট্রনটার ওয়েভলেন্থ তোমাকে বার করতে হবে। এটা তো আসবে ডি ব্রগলি থেকে। দেখো, এই রেডিয়াস অফ দ্য অরবিট হচ্ছে n²r মানে 2² × r0। r0 মানে হচ্ছে এখানটা, এই আমি যে প্রথমে হাইড্রোজেনে r0-এর ভ্যালুটা মানে r1 যেটা 0.53 অ্যাংস্ট্রম, সেটা বসিয়ে আমি সেই n = 2 এর অরবিটের রেডিয়াসটা বের করে নিলাম। ডি ব্রগলির কন্ডিশন আমরা পড়েছিলাম যে একটা অরবিটে সবসময় পূর্ণ সংখ্যায় তরঙ্গ থাকবে, তাই 2πrn যদি হয় সেটা n ল্যামডা হবে। আগের ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, ওই যেখানে ডি ব্রগলি থিওরি থেকে আমরা বোর থিওরিকে প্রুফ করেছিলাম। তাহলে rn হচ্ছে এখানে r2 এবং n হচ্ছে 2, এখান থেকে তাহলে ল্যামডা = 2πr2, r2-র ভ্যালু হচ্ছে এইটা, ডিভাইডেড বাই 2
মানে পাই ইন্টু R2, এখান থেকে সেটা পুট করে ল্যামডার ভ্যালুটা বেরিয়ে গেল। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে n এর ভ্যালু 2, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n এর ভ্যালু 2, এবং যেটা আসবে ওয়েভলেন্থ যে পাক খাচ্ছে সেটা ডি ব্রগলির কন্ডিশন থেকে আসবে, যে একটা অরবিটে সবসময় পূর্ণ সংখ্যক ম্যাটার ওয়েভ, এক্ষেত্রে ইলেকট্রনের তরঙ্গ অবস্থান করছে। তাহলে আজকে আমরা বোরের থিওরির অ্যাপ্লিকেশন এবং সেটা কাজে লাগিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করা শিখলাম। কিভাবে প্রবলেমগুলো সলভ করব, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের আরও কিছু জিনিস আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ।